জাতীয় স্মৃতিসৌধ আর বধ্যভূমিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন আহ্বায়ক নাহিদ। বাস চাপায় অটোরিকশা চালক নিহত, বিক্ষোভে অচল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট। লেবুর দাম বাড়লেও 200 ছাড়ানোর তথ্য অবান্তর বললেন ক্রেতা বিক্রেতা। বন্দর থেকে নির্দিষ্ট সময়ে পণ্য ছাড় না করলে ব্যবস্থার হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প। কানাডা মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক আরোপ শুরু। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান আর শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা জরুরি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল দলটি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, তার দলের প্রথম লক্ষ্য তৃণমূলে কার্যক্রম বিস্তৃত করা। ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আর দলের সদস্য সচিব আখতার হোসেন সহ দলের অন্য নেতারা দেশের মানুষের সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পরে রায়েরবাজার বধ্যভূমিতে 24-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। গাজীপুরের শ্রীপুরে তাকুয়া পরিবহনের স্টাফ কর্তৃক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে অটোরিকশা চালকরা। সকালে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আলফাজ সরকার। আলফাজ, অবরোধের সবশেষ অবস্থা আপনার কাছে জানতে চাই। একটি অটোরিকশা এবং তাকুয়া পরিবহনের একটি বাসে সংঘর্ষ হয়। সেক্ষেত্রে কিন্তু কেউ আহত না, গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে অটোরিকশা চালক ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে ওই বাস চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তো এক পর্যায়ে বাস চালক কিন্তু এই অটোরিকশা চালককে বাসে উঠিয়ে সেখান থেকে 2 কিলো দক্ষিণ দিকে তাকে ফেলে দেওয়া হয়। তো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আমি যদি এখন দেখাই আপনাদেরকে, তো এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঠিক আজকে সকাল 8টা থেকে কিন্তু অটো চালক এবং সাধারণ মানুষ
এই বাস চালকের বিচার দাবিতে তারা কিন্তু মহাসড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে কিন্তু ঢাকা ময়মনসিংহে মহাসড়কের প্রায় 15 কিলোমিটার যানজট যে সৃষ্টি হয়, প্রায় 12টার ঠিক 8 মুহূর্ত পর্যন্ত চলে এই অবরোধ। তারপর শ্রীপুর হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ চলে আসে। শেষে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু মহাসড়কে আসার পরেই মহাসড়ক থেকে অটো চালকরা সরে যায়। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অটো চালকরা তারা কিন্তু তারা দাবি করেছে যে গতকাল তাদের ভাই তাদের যে একজন ভাইকে তারা বাস থেকে ফেলে হত্যা করেছে, সেই হত্যার একটি মামলা দায়ের করতে গেছিল শ্রীপুর থানা এবং হাইওয়ে থানায়। সেই থানায় কিন্তু তাদেরকে মামলা নিতে গড়িমসি করে। গত রাত পর্যন্ত কিন্তু সেই মামলা ওসি সেই মামলা গ্রহণ করেনি। সেই ক্ষোভে কিন্তু তারা মহাসড়কে অটো চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে তাদের ভাইয়ের যে হত্যা করা হয়েছে সেই ভাইয়ের হত্যার তারা যদি বিচার না পায় তাহলে তারা আবার সড়কে আসবে। তো যৌথ বাহিনী এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা শ্রীপুর থানা পুলিশ সকলের চেষ্টায় কিন্তু 12:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো এই ছিল গাজীপুরের শ্রীপুর থেকে অটো চালক এবং টাকা পরিবহনের যে বাস থেকে ফেলে যে অটো চালকের মেরে ফেলার যে আলফাজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রোজায় সাধারণত কিছু পণ্যের বাজার গরম থাকে, তবে এবার সবকিছু ছাপিয়ে আলোচনায় লেবু। সারাদিনের ক্লান্তি দূর করতে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর চাহিদা বাড়ে, ফলে রমজান ঘিরে কিছুটা চড়েছে লেবুর দাম। তবে 200 টাকা হালির তথ্যটি একেবারেই অবান্তর। সাইজ ভেদে বিক্রি হচ্ছে 30 থেকে 100 টাকায়। ক্রেতারাও তাই বললেন একই কথা। মনিরুল ইসলামের রিপোর্ট। রমজানের চাহিদা বাড়ে এমন কিছু পণ্যের দাম বেড়েছে এবারও, তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় লেবু। রমজানের শুরুতেই লেবুর দাম নিয়ে ছিল ক্রেতাদের বিভ্রান্তি। এক এক গণমাধ্যম এক এক রকম দাম প্রকাশ করে, সমালোচনা করে বিএনপিও, তবে বাস্তবতা ভিন্ন। ইফতারে শরবতের জন্য লেবুর চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দামও। ব্যতিক্রম নয় এবারও, কিন্তু যতটা আলোচনা হচ্ছে ততটা নয়। হালিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মিরপুর 1 নম্বর বাজারে সরেজমিন গিয়ে মিলল এ তথ্য। সাধারণত 3 আকারের লেবু পাওয়া যায় বাজারে, দামও 30, 60 এবং 80 টাকা। 3 সাইজ, বড়টা 60, মিডিয়ামটা 50, ছোটটা 40, 60, 80 আর হইছে কি 80। তবে কম বাড়ুক আর বেশি এ নিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। তারা বলছেন দাম শুনে তাদের আর কিনতে ইচ্ছে করে না। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন, নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে। লেবুর দাম তো 100 টাকা আলি খাওয়া লাগে, তো জনগণ নামে না কেন? আরো ডিস্ট্রিবিউট করলে তখন আমার দোকানে ধরতে পারবে, বিশেষ করে আরো দাম। রোজা মাস দিকে 80 টাকা 70 টাকা লেবু হালি কিনতে নিম্নে। এই রোজার দিনে একটা লেবু 25 টাকা, এটা হইলো বলেন? খাওয়া যাবে তাহলে? আমরা না খাই থাকবো? এটা তো অপপ্রচার। 80 টাকার উপরে তো আমি দেখি নাই, আমি লেবু কিনবার ঘুরছি। আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হয়, এ কারণে বিক্রিও করতে হয় বাড়তি দামেই। সবচেয়ে বেস্ট লেবু ওটা 100 টাকা আলি, আর নিচে হলে 80 টাকা, 60 টাকা, 50 টাকা এরকম রেট আছে। প্রথম রোজায় এরকম 70, 80, 60 এর আগের থেকে আমি বেচতেছি এইভাবেই। কাগজি লেবু এত ছোট ছোট লেবু এটি 100 টাকা আলি। মৌসুম না হওয়ায় লেবুর সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে দামে, যার কারণে বাজারে লেবু বিক্রিও কমে গেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের বাজার পরিস্থিতি জানতে আমরা যাব বগুড়ায়। সেখানে রয়েছেন সহকর্মী রাসেল কবির, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। রাসেল, রমজানে বাজারের পণ্যের দাম কেমন জানতে চাই, সেই সাথে অবশ্যই আলোচনার যে বিষয়টি লেবু তা নিয়েও আপনি জানাবেন। সবশেষ কী তথ্য রয়েছে? আসলে যে সবচেয়ে আলোচিত সমসাময়িক বিষয় লেবু, আমি কিন্তু লেবুর পাশে দাঁড়িয়ে রয়েছি। আমি একটু লেবুটাই ভেঙে দেই, আমি মোহনার দর্শকদেরকেও জানাতে চাই। আচ্ছা, আজকে লেবু কত বিক্রি করছেন? আজকে লেবু বিক্রি করে 50 থেকে 60 টাকা হালি। এক সপ্তাহ আগে কত ছিল? কম ছিল, আপনার 30-40 টাকা হালি ছিল। সপ্তাহের ব্যবধানে ওলি লেবুর দাম বেড়েছে 10 থেকে 20 বা 20 টাকা। আজকে লেবু বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, সবথেকে ভালো মানের।
তো আসলে 3 রমজান আজকে আমরা অতিবাহিত করছি এবং ক্রেতাদের আসলে স্বস্তি অস্বস্তির মধ্যেই কিন্তু প্রতিদিন পার হচ্ছে। তবে আমি এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকটি পণ্যে 10 থেকে 20 টাকা সপ্তাহের ব্যবধানে বেড়েছে এবং বেশি বেড়েছে কাঁচা বেগুনের দাম। কাঁচা বেগুন আজকেও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 50 টাকা। এবং আমি যদি আপনি কাঁচা বাজারের বাইরে আসলে রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে যাই, সেক্ষেত্রে সোলার দাম কিন্তু কমেছে, 10 টাকা পার কেজিতে কমেছে। যে সোলা 120 টাকায় বিক্রি হচ্ছিল সেটি আজকে আমি খোঁজ নিয়েছি 105 টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির দাম বেড়েছে। তাছাড়া মাছ যেগুলো আছে সব মাছের দামই কিন্তু তারা বলেছে 5 থেকে 6 কেজি ইলিশ যেগুলো রুই এগুলো 500 থেকে 600 টাকা এবং এর নিচে 350-400-র মধ্যে রয়েছে, এমনটি কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি। এবং সবচেয়ে বাজারের সংকটের কথা যদি বলি সয়াবিন তেল, আমি পুরো বাজারে আসলে কোথাও কোনো সয়াবিন তেলের আসলে কোনো ডিব্বা আমি কিন্তু দেখতে পাইনি 1 কেজি 5 কেজি। এবং গ্রাহকরা আমরা দেখেছি যে তারা রাইস ব্র্যান্ড কিনছে, সরিষার তেল কিনছে, সয়াবিন তেল আসলে কোনো দোকানই নেই। তবে আসলে আমরা একাধিক ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতারা এখন বলছে যারা বাজারে এসেছে যে সরকারের জোর মনিটরিং তারা দাবি করেছে, ভোক্তা অধিকারের তারা অভিযান দাবি করেছে, তাহলে আসলে মোটামুটি বাজারের সব পর্যায়গুলো সহনীয় আছে। এই যে গুজব যেন না ছড়তে পারে এজন্য সকলকে সচেতন থাকতে বলেছে। এই ছিল আসলে মোটামুটি তৃতীয় রমজানে ক্রেতাদের বাজার ব্যবস্থা নিয়ে এবং বাজারের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এগুলোর দাম আপনি আমার কাছে সর্বশেষ অলি। জি রাসেল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানানোর জন্য। ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও শাকসবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে নৌ দুর্ঘটনায় নিহত 6 শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা দেয়া লাগবে বলেও জানিয়েছেন তিনি। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় 13 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী 30 এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আমানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলায় আমান উল্লাহ আমানের কোনো সম্পৃক্ততা নেই। ন্যায় বিচারের প্রত্যাশার কথাও জানান আইনজীবীরা। এর আগে 2023 সালের 12 সেপ্টেম্বর দুর্নীতির মামলায় 13 বছরের সাজার বিরুদ্ধে আপিল দায়ের করেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি প্রমাণ করতে পারে নাই দুর্নীতির কোনো সম্পদ আইন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারেনি, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। বায়ু দূষণে বিশ্বের 126 শহরের মধ্যে 7ম অবস্থানে রয়েছে ঢাকা। সকাল 9টায় আইকিউ ইয়ারের মান সূচকে ঢাকার বায়ুর মান ছিল 159। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ ইয়ার নিয়মিত বায়ু দূষণ পরিস্থিতি তুলে ধরে। স্কোর 101 থেকে 150 থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। দেশের বাইরের খবরে যাব। ইউক্রেনে সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনার জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে নিয়োগ নিয়ে আইনি বিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত কার্যকর করতে এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটকে নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি এ সিদ্ধান্ত নেন। স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
কানাডা ও মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার থেকে নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে বলে জানানো হয়। এর আগে 1 ফেব্রুয়ারি থেকে দেশ দুটির উপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর তার প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছিলেন। সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তার্তুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। নিয়োগ নিয়ে বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন তিনি। 2015 সালে পশ্চিমাদের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা রেখেছিলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর সংরক্ষণের কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। এতে করে রক্ষা পাবে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ বিভিন্ন স্থাপনা। নদী তীর সংরক্ষণ কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘ প্রতীক্ষার পর স্বপ্নের তীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এতে উচ্ছ্বসিত মধুমতি পাড়ের বাসিন্দারা। বাঁধ নির্মাণে চলছে কর্মযজ্ঞ। বেকু দিয়ে কাটা হচ্ছে পাড়, পাশেই ব্লক তৈরি করে তা ফেলা হচ্ছে তীরে। ফরিদপুরের মধুমতি নদীর বাম তীর রক্ষায় মধুখালীর 3টি স্থানে ও আলফাডাঙ্গা উপজেলার 5টি চর অপসারণে ড্রেজিং কার্যক্রম চলমান হওয়ায় খুশি স্থানীয়রা। বান্ধাইতে তো প্রচুর আমাদের লাভ হয়েছে, যাতায়াত ব্যবস্থা বাড়িঘর দরজা থাকবে বানতিছে, তাতে আমরা মনে করেন খুশি। দীর্ঘদিন মধুমতি নদী ভাঙনের হুমকিতে ছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের গ্রামের বাড়ি ও স্মৃতি জাদুঘর সহ শত শত মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি। বাঁধ নির্মাণে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখার দাবি স্থানীয়দের। সুব্যবস্থা মতন না হয় তাহলে তো অসুবিধে হবে পরে। এই বাঁধ হতে আমাদের সার্বিক উন্নতি এবং এই এলাকার মানুষের বাড়িঘর রক্ষা, পাশাপাশি কৃষি, পণ্য পরিবহন এবং রাস্তাঘাট সুবিধা সমস্ত কিছুই সুবিধাজনক হবে, পাশাপাশি স্মৃতিও রক্ষা হবে। নদীটি সংরক্ষণের কাজের মান রক্ষায় সর্বোচ্চ তদারকি রয়েছে। কোনো ধরনের মানহীন সামগ্রী ব্যবহারের সুযোগ নেই বলে জানান নির্বাহী প্রকৌশলী। মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ের তদারকির জন্য আমরা তো আছি, সাথে সাথে টাস্কফোর্সের প্রতিনিধি দল হচ্ছে নিয়মিত এখানে পরিদর্শন করতেছে। তারা এটার গুণগত মান, সংখ্যা এবং পরিমাণ দুইটাই নির্ধারণ করতেছে। আশা করি এই প্রকল্পের মাধ্যমে ওইখানে 2টা উপজেলা আলফাডাঙ্গা এবং মধুখালী, এই 2 উপজেলার প্রায় 7.5 কিলোমিটার হচ্ছে নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 481 কোটি টাকা। 2026 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল 3টায় মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। আসলে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে আসলেও অজিদের মুখোমুখি হওয়া মানে বাড়তি চাপ ভারতের জন্য। যদিও এবারের অস্ট্রেলিয়া কতটুকু পারতে পারে ভারতের বিপক্ষে তা নিয়েও আছে সংশয়। এদিকে বৃষ্টির দেখা দিলে এর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে আসলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই কপাল পুড়ে যায় ভারতের। ওয়ানডে বিশ্বকাপে হেক্সা মিশন সফল হয় অজিদের। 2025 সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে সেই অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে গ্রুপ এর সেরা দল ভারত। অন্যদিকে অজিরা গ্রুপ পর্বে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই খেলতে পেরেছে পুরো একটি ম্যাচ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি এবং তৃতীয় ম্যাচে মাঠে নামলেও সেটি পুরোটা খেলতে পারেনি। ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচটিতে এবার ফিরে যাওয়া যাক। সেবারে অস্ট্রেলিয়ায় থাকা মিশেল স্টার্ক, হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মিলিত শিকারে ভারত খুব একটা রান করতে পারেনি। 240-এ থেমে যায় টিম ইন্ডিয়া। এবারে এই তিনজনের একজনও নেই। এর ফলে স্বস্তিতে থাকতেই পারেন রোহিত কোহলিরা। এদিকে ভারতের বোলিং লাইনে কিন্তু নেই জসপ্রীত বুমরা। তবে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বরুণ চক্রবর্তী তার ঘূর্ণির ক্ষমতা দেখিয়ে নিয়েছেন 5 উইকেট। এছাড়াও আছেন পেসার মোহাম্মদ শামি। পাশাপাশি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলকেও দুর্বল ভাবার সুযোগ নেই।
তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ভারতের বোলারদের দিকে চোখ রাঙাতে পারে। এবার অবশ্য দুবাইয়ের মাঠে অজিতের মোকাবেলা করবে ভারত, সুতরাং সেদিক থেকে বাড়তি সুবিধা আছে ভারতের। তবে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার কাছে কেন জানি প্রায় টিম ইন্ডিয়ার কপাল পুড়ে যায়, ইতিহাস কিন্তু তাই বলে। যদিও দু দলই দুবার করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে, এবার দেখা যাক কি হয় সেমিফাইনালে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আগামীকাল মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে খেলা। আসর শুরুর আগে ফেব্রুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে প্রোটিয়াদের হারানোর অভিজ্ঞতা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মুদাসসির আলীর আরেকটি রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র কয়েকদিন আগে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় পায় কিউইরা। শুধু তাই নয়, পরে সিরিজটাও জিতেছিল নিউজিল্যান্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বির সেরা হয়েছে প্রোটিয়ারা, যদিও লাহোরে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে নামা হয়নি, যেখানে গ্রুপ এতে দুবাইয়ের মাঠে ভারতের কাছে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এবার অবশ্য বৃষ্টি হানা দিলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। বৃষ্টি দেখা দিলে নির্ধারিত দিনে প্রয়োজনে ওভার কমিয়ে আনা হবে। তা সম্ভব না হলে রিজার্ভ ডে হিসেবে পরের দিন মাঠে নামতে হবে দু দলকে। যদি রিজার্ভ ডেতে হয় টানা বর্ষণ, তাহলে গ্রুপ পর্বে প্রোটিয়ারা এগিয়ে থাকায় চলে যাবে ফাইনালে। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে ব্ল্যাক ক্যাপসদের। এদিকে বৃষ্টি হানা না দিলে হাড্ডাহাড্ডি লড়াই হবে দু দলের, তা বলার আর অপেক্ষা রাখে না। লাহোরের মাটিতে সেই ত্রিদেশীয় সিরিজে কেন উইলিয়ামসন ১৩৩ রান করে প্রোটিয়া বোলারদের ভুগিয়েছিলেন। এর সঙ্গে আবার ডিভন কনওয়ের ৯৭ রানের ইনিংসটাও ছিল। তারা দুজনেই কিন্তু আছেন এবারের নিউজিল্যান্ড স্কোয়াডে। আবার এটাও ঠিক যে প্রোটিয়া দলে আছেন রাসি ভান্ডার ডুসেন, ডেভিড মিলার, এইডেন মার্ক্রাম, হেনরি ক্লাসেন। আর বোলিংয়ে নির্ভার হিসেবে আছেন মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, রাবাদা, লুঙ্গি এনগিরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হারলেও নিউজিল্যান্ড দলে পেসার ম্যাট হেনরির শিকার ছিল ৫ উইকেট। এদিকে অধিনায়ক মিচেল স্যান্টনারও আছেন বোলিং নির্ভার হিসেবে। স্পিন অ্যাটাকে মাইকেল ব্রেসওয়েলও কিন্তু একটি উল্লেখযোগ্য নাম কিউই দলে। সব মিলিয়ে দু দলকে পিছিয়ে রাখার সুযোগ নেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো এক। জাতীয় স্মৃতিসৌধ আর বধ্যভূমিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন আহ্বায়ক নাহিদ। বাস চাপায় অটোরিকশা চালক নিহত, বিক্ষোভে অচল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট। লেবুর দাম বাড়লেও ২০০ ছাড়ানোর তথ্য অবান্তর বললেন ক্রেতা বিক্রেতা। বন্দর থেকে নির্দিষ্ট সময়ে পণ্য ছাড় না করলে ব্যবস্থার হুঁশিয়ারি নৌ উপদেষ্টা। এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করলেন ট্রাম্প। কানাডা, মেক্সিকোর উপর ২৫% মার্কিন শুল্ক আরোপ শুরু। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল ৫:৩০টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা ৩টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।